আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে জামিন পাওয়ার পর বিকেলে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অথচ প্রায় 2 বছর ধরে তিনি কোথায় ছিলেন কেউ জানে না। হঠাৎ করে গত 7 এপ্রিল পুলিশ ভোর রাতে তাকে গ্রেপ্তার করে। অথচ গত 2 বছরে এমন গ্রেপ্তার হওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপি ছিলেন, তাদের ক্ষেত্রে রিমান্ড চাওয়াটাই ছিল সহজাত প্রক্রিয়া। কিন্তু শিরীন শারমিনকে পাঠানো হয়েছিল জেলে। এরপর গ্রেপ্তারের 6 দিনের মধ্যে 12 এপ্রিল সকালে তার জামিন মেলে। বিকেলে জেল থেকে বের হয়ে যান তিনি। গত 2 বছরে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একমাত্র সাবেক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী এত দ্রুত জামিন পেয়েছিলেন। রাজনৈতিক মহলে একটি ওপেন সিক্রেট আলোচনা আছে। নির্বাচনের আগে পর্দার আড়ালে প্রথমে সাবির হোসেন চৌধুরী, পরে শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে সক্রিয় করে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা হয়েছিল। সাবেক স্পিকার জামিনে মুক্ত হওয়ার পর সেই আলোচনাটি আবার উঠে এসেছে নানা মহলে। একাধিক সূত্র বলছে, এই আলোচনা একেবারে অমূলক নয়। দেশীয় বিদেশি নানা পক্ষের মধ্যে এমন একটা আলোচনা হয়েছে এবং আলোচনার প্রক্রিয়া চলমান আছে। তবে অনেকের কাছে প্রশ্ন, সংসদে আইন পাশ করে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আওয়ামী লীগকে ফেরানোর এই পর্দার আড়ালের আলোচনা যদি হয়েও থাকে, সেটি কতটুকু বাস্তবসম্মত। বাংলাদেশের রাজনীতিতে খুব প্রভাবশালী হিসেবে ভূমিকা রাখে এমন একটি কূটনৈতিক সূত্র বলছে, পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। যদি তাই হয়, তাহলে সামনের দিনে এমন অনেক ছোট ছোট চমক দেখা যেতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 22 মে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের সময় 626 জনকে বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। সেই তালিকায় 4 নম্বর নামটি ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। বলা হয়েছিল তাকে পরিবার সহ সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। ওই তালিকায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, কাজী নাবিল আহমেদ, নাজমা আক্তার, রাগিবুল আহসান রিপু, এ কে এম রেজাউল করিম তানসেন, এম এ লতিফ এবং ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নাম ছিল, যাদেরকে পরে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হতে দেখা গেছে। শিরীন শারমিন ছাড়া সেনাবাহিনীর ওই তালিকায় থাকা সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিমের কোনো হদিস পরে পাওয়া যায়নি। এর মধ্যে সাবেক স্পিকার পদত্যাগের চিঠি, ঘরে বসে পাসপোর্টের জন্য তার আঙুলের ছাপ নেয়া, এসব নিয়ে গণমাধ্যমে ফলাও করে খবর বেরিয়েছিল। এর মধ্যে গত 7 এপ্রিল মঙ্গলবার ভোর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনের লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর সাবেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সরকার যেভাবে গ্রেপ্তার করেছে এবং তার মাধ্যমে আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো, বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 12 এপ্রিল দুপুরে জুলাই আন্দোলনের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা এক মামলায় সাবেক স্পিকারের জামিন মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। ঢাকা মহানগর আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকি বলেন, আদালত 50,000 টাকা মুচলেকার মামলায় পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আসামির জামিন মঞ্জুর করেছেন। দর্শক, গত 2 বছরে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে শুধু সাবেক মন্ত্রী ও এমপি গ্রেপ্তার হয়েছেন 126 জন। তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া পেয়েছেন। সবচেয়ে চমক জাগানো গ্রেপ্তার ও জামিন ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরীর ক্ষেত্রে। 2024 সালের 6 অক্টোবর রাজধানী গুলশান থেকে সাবির হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি। পরদিন 2022 সালের ডিসেম্বরে ঢাকার পল্টনে বিএনপি কর্মী
মকবুল হত্যা মামলায় সাবের হোসেনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ড চলাকালেই একসাথে 6টি মামলায় 2024 সালের 8ই অক্টোবর আদালত থেকে জামিন পান আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী। এর মধ্যে খিলগাঁও থানায় ছিল 4টি আর পল্টন থানায় ছিল 2টি মামলা, যার মধ্যে 3টি হত্যা মামলা আর 3টি হত্যা চেষ্টা মামলা। জামিন পাওয়ার পর তখন খুব দ্রুত জেল থেকে মুক্তি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। তখন বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে সাবের হোসেন চৌধুরী কিভাবে মুক্তি পেয়েছিলেন। সাবের হোসেনের মতোই খুব দ্রুত জামিন পাওয়ার ঘটনা ঘটেছে শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে। তার গ্রেপ্তারের পরপরই রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। 8ই এপ্রিল বাংলাদেশ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনাম ছিল শিরীন শারমিন গ্রেপ্তার, কৌশল নাকি ক্ষমতার খেলা। রিপোর্টটিতে বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি সরকার তাকে হত্যা চেষ্টা মামলায় আটক দেখিয়ে জেলবন্দি করেছে বলে অনেকে মনে করছেন। তবে বিভিন্ন সূত্র বলছে, আইনি প্রক্রিয়ায় মুক্ত করে শিরীন শারমিনকে সামনে রেখে আওয়ামী লীগ পুনর্গঠনের একটি চেষ্টা চলছে। দর্শক, ইউনূসের আমলে 24 ঘন্টার ব্যবধানে 6 মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবের হোসেন চৌধুরীকে নিয়ে বেশ আলোচনা ছিল। আলোচনাটি হলো সাবের হোসেন সহ কয়েকজনকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতির ট্রাকে ফেরানোর চেষ্টা। এমনকি 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছেন। এমনকি বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গত বছরের 11ই মার্চ নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছিল বলে তখন হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছিলেন। হাসনাত আব্দুল্লাহ তখন অভিযোগ করেছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তিনি ও সার্জিস আলমকে এই প্রস্তাব দেয়া হয়েছিল। আবার গত বছর অক্টোবরে যখন দেশ জুড়ে নির্বাচন নিয়ে বেশ শঙ্কা ছিল, যখন আওয়ামী লীগের বড় নেতারা হয় দেশে না হয় দেশের বাইরে পলাতক ছিলেন, তখন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে বৈঠক করেছিলেন ইউরোপের 3টি প্রভাবশালী দেশের রাষ্ট্রদূত। গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত সাবের হোসেন চৌধুরী ও শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বেশ গুঞ্জন ছিল। বিএনপি সরকার আমলে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার ও জামিনে মুক্ত হওয়ার পর সে আলোচনা আবার শুরু হয়েছে। 8ই এপ্রিল প্রকাশিত টাইমস অব বাংলাদেশের খবরে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, শিরীন শারমিন চৌধুরীর মুক্তি পাওয়ার পুরো বিষয়টি একটি পরিকল্পনার অংশ। শিরীন শারমিনের বিরুদ্ধে যেহেতু জুলাই আন্দোলনের হত্যা মামলা হয়েছে, সেহেতু তাকে অন্য কোনো উপায়ে প্রকাশ্যে আনার বা মুক্ত করার সুযোগ নেই। তাই দায়ের হওয়া মামলায় আটক দেখিয়ে এরপর তাকে জামিনে বের করে আনা হবে। এই খবর প্রকাশের 4 দিনের মধ্যে সাবেক স্পিকার মুক্তি পেলেন। রিপোর্টটিতে প্রশ্ন তোলা হয়, প্রায় 20 মাস পরে কেন তাকে এভাবে প্রকাশ্যে আনা হলো। একাধিক সূত্রের মতে, শিরীন শারমিনকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠিত করার প্রয়াস থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবেশী ভারত ও পশ্চিমারা নির্বাচনের আগে থেকেই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দলটির মন্ত্রী ও নেতা সাবের হোসেন চৌধুরীকে দিয়ে এমন প্রচেষ্টা চালানো হয়। সব মামলা থেকে সাবের হোসেন চৌধুরীকে জামিন দিয়ে কিছুটা আগানো গেলেও খোদ আওয়ামী লীগের তরফ থেকে তা মেনে নেওয়া হয়নি। এই প্রচেষ্টার অংশ হিসেবে সুশীল সমাজের বেশ কিছু সদস্যদের একটি তালিকা করা হয়েছিল, যারা সাবের হোসেনের নেতৃত্বে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা সফল হয়নি। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, সাবের হোসেনের চেয়ে শিরীন শারমিন চৌধুরী ভদ্র ও নম্র রাজনীতিবিদ হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। এই কারণে আওয়ামী লীগ পুনর্গঠনে তাকে বেছে নেওয়া হয়েছে। এতে সবুজ সংকেত দিয়েছেন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তবে দলের 2 জন মধ্যম স্তরের নেতা টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন। তবে এর মধ্যে অন্তর্বর্তী সরকার আমলে জারি করা সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশটি বিএনপি সরকার আইন হিসেবে সংসদে পাশ করেছে। এই অধ্যাদেশটি তখন ইউনূসের সরকার করেছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। প্রশ্ন উঠেছে, সরকার যদি আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে দিতে চায় এবং সে কারণে শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিতে চায়,
তাহলে তার আগে কেন রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধাজ্ঞার আইনটি পাশ করলো? সরকার একাধিক সূত্র বলছে, পরিস্থিতি ঘুরে গেলে বিএনপি নিজেও জানে এই আইন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যত মামলা আছে তাতে সরকারের চিন্তা আওয়ামী লীগকে নিয়ে নয়, বরং যারা রাজনীতির মাঠে আছে তাদেরকে নিয়ে। জামাত ও এনসিপি যে কোনো সময় সহিংস হয়ে উঠলে এই আইনটি সরকার চাইলে তখন কাজে লাগাতে পারবে। রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন হলো, শুধু শিরীন শারমিন চৌধুরীকে মুক্তি দিলে কি আওয়ামী লীগ পুনর্গঠন হয়ে যাবে বা আওয়ামী লীগ ফিরতে পারবে? গত 1 মাসে নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইবি সহ কয়েকজন জামিন পাওয়ার পরও অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়। কূটনৈতিক একটি সূত্র বলছে, সাবেক স্পিকারের মুক্তির মধ্য দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ধাপে ধাপে বেশ কিছু ঘটনা সামনে আসবে। নির্বাচনের আগে দেশীয় ও বিদেশি শক্তিগুলোর সাথে যে আলোচনা হয়েছিল সেটি যদি স্বাভাবিক প্রক্রিয়া আগাতে পারে তাহলে আগামী 2 মাসের মধ্যে অনেক কিছু দৃশ্যমান হতে পারে, এমন আভাস পাওয়া গেছে সামরিক, বেসামরিক ও কূটনৈতিক একাধিক সূত্র থেকে। সম্মানিত দর্শক, বর্তমান জমানাতে সামাজিক মাধ্যম, বিশেষ করে ইউটিউবের কন্টেন্ট, টিকটক, ফেসবুক, এমনকি লিঙ্কডইন সহ অন্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে, যেমন বাইডু, তারপর টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অনেকগুলো প্ল্যাটফর্ম, তার সঙ্গে সঙ্গে বটিমও আছে, যেগুলো আমাদের সমাজের এই মুহূর্তে অনেকগুলো বিষয়ের নিয়ামক হয়ে পড়েছে। আপনি ভালো ব্যবসা করতে চান, আপনাকে এই সামাজিক প্ল্যাটফর্মগুলো লাগবেই। আপনি কারো ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, বড় করতে চান, আপনার এই সামাজিক মাধ্যমে আসতে হবে। আপনি কাউকে ডিস্ট্রয় করতে চান, শেষ করে দিতে চান, ফালতু বানিয়ে দিতে চান, তার ক্যারিয়ার একেবারে শূন্যতে নিয়ে আসতে চান, এই সামাজিক মাধ্যমে আপনাকে গুজব ছড়াতে হবে। এর ফলে কি হলো, আমাদের দেশের যে মূল গণমাধ্যমগুলো, এমনকি সারা দুনিয়াতে টেলিভিশন ছিল, পত্রপত্রিকা ছিল, এমনকি বই পুস্তক যারা লিখতেন, যেগুলো শত শত বছর ধরে জনমত গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। যেমন ধরুন, কবি নজরুল একটা কবিতা লিখলেন। এখন কবিতা কয়জন পড়েছে বলেন তো ওই জামানাতে, ব্রিটিশ জামানাতে? তার জন্য তাকে কিন্তু জেলে যেতে হয়েছে। এমনকি এরশাদ জামানাতে সব শালা কবি হতে চায়। কবি রফিকুল্লাহ যখন লিখলেন, তাকে জেলে যেতে হয়েছে, ভাত দে হারামজাদা। এই যে কবিতাগুলো, সেই কবিতার কারণে কবিদের জীবনে নানা দুর্ভোগ নেমে এসছে। পাকিস্তান জামানাতে কবি মাহবুবুল্লাহ একটা মাত্র কবিতা লিখলেন, এইখানে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, আমি সেখানে কাঁদতে আসিনি, আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত। 1952 সনের ভাষা আন্দোলন উপলক্ষে এই প্রথম কবিতা পাকিস্তানের ভিত্তি নড়িয়ে দিয়েছিল। এখন এসবের কোনো মূল্য নেই। কে কবি, কে কবিতা লিখলো, কে পত্রিকায় কলাম লিখলো, কোন পত্রিকায় কি নিউজ ছাপা হলো, এগুলো নিয়ে মানুষের এত মাথা ব্যথা হয় না। বাংলাদেশে এই মুহূর্তে যে কয়টি পত্র পত্রিকা যারা খুব ইনফ্লুয়েন্সিয়াল, তাদের মধ্যে ধরুন আমি কালের কণ্ঠের কথা বলি। এখন কালের কণ্ঠের বা ধরুন কালের কণ্ঠের আগে যেটা ছিল সেটা হলো আরেকটি, সেটা কি একটা কণ্ঠ আমার মনে আসছে না। তো কালের কণ্ঠের সার্কুলেশন কত? 50-60 হাজার। প্রথম আলো হয়তো 80-90 হাজার। বাংলাদেশ প্রতিদিনের হয়তো 1.5 লাখ 2 লাখ এরকম হতে পারে সার্কুলেশন। কিন্তু সামাজিক মাধ্যমে, সোশ্যাল প্ল্যাটফর্মে বাংলাদেশের 1 নম্বর যাকে বলা হয় পত্রিকা হলো কালের কণ্ঠ। তারা যেভাবে ফটোকার্ড তৈরি করে এবং তারা যে কোনো একটা রিপোর্ট তৈরি করে যখন ইন্টারনেটে ছেড়ে দেয়, সেটা যেভাবে ভাইরাল হয়,
এটি এখন কোনো টেলিভিশন তার ধারে কাছে নেই। কালের কণ্ঠ টকশো করে, কালের কণ্ঠ তাদের লেখা ফটোকার্ডগুলো যখন ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে, অন্যান্য জায়গাতে ছাড়ে, এবং সেগুলো নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যায়। সেই যে বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড, তো বেনজির কাণ্ড, ছাগল কাণ্ড থেকে শুরু করে অন্য যা কিছু হয়েছে এই বাংলাদেশে গত 4-5 বছর ধরে, সবকিছু কিন্তু এই সামাজিক মাধ্যমের কল্যাণে। তো এই সামাজিক মাধ্যম সব সরকারের জন্য একটা চক্ষুশূল। ডক্টর ইউনূসের পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হয়েছে সামাজিক মাধ্যমে। শেখ হাসিনার পতন হয়েছে সামাজিক মাধ্যমে, উত্থান হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার এখন শেখ হাসিনার যে প্রতি মানুষের যে সহানুভূতি, এটা সামাজিক মাধ্যমে হচ্ছে। কোনো মূলধারার পত্রিকা শেখ হাসিনার তালিববর্ষ একার এই কথাটা লিখতে পারছেন না। যে সমস্ত সাংবাদিক, যে সমস্ত সম্পাদক শেখ হাসিনার কদম মোবারক চুম্বন করার জন্য গণভবনে গিয়ে গড়াগড়ি করতেন যে আমাকে একটু সুযোগ দেন, আমি গণভবনে এসে জাস্ট ওনার কদম মোবারক চুম্বন করবো, উনি যদি কদম মোবারক চুম্বন না করে, চুম্বন করতে সুযোগ না দেন, জুতোটা একটু পাঠিয়ে দিলে আমি তার জুতা চুম্বন করব। জুতাও যদি না দেয়, উনি যে হাঁসগুলো গণভবনে লালন পালন করেন, কিংবা যে মাছ, চিতল মাছ, বা ওনার যে বিড়ালটি রয়েছেন, আমি একটু তাদের সেবা করে বেঁচে থাকতে চাই। এই আকুতি যে সকল বড় বড় সাংবাদিকদের ছিল, তারা এখন তাদের শুধু আপনি বন্দুক ধরেন পিছনে বন্দুক ধরেন, সেগুলো আমি মরে যাব, কিন্তু শেখ হাসিনার তালিবর্ষ নিয়ে কোনো কথা বলতে পারবো না, আমার এই সাহস নেই। তো এই যখন মূলধারার গণমাধ্যম অবস্থা, যে টেলিভিশনগুলো শেখ হাসিনার কথায় ফেনা তুলত, তারেক রহমান সাহেবের ওই একই অবস্থা, তয়াকারে তা শব্দটা যারা উচ্চারণ করতে পারতো না, এখন তারা সবাই তারেক রহমান সাহেবের গুণমুগ্ধ হয়ে গেছেন, এবং তারা উচ্চাঙ্গ বা ধ্রুপদী সঙ্গীতে, ক্লাসিক্যাল মিউজিক, সেই ক্লাসিক্যাল মিউজিকে তা রে এরকম জাস্ট যে রবিশঙ্করের মতো এভাবে তারা তাল তুলছেন, তালসে তাল মিলা, বা পিয়ারে বা দামাদাম মাস ক্যালেন্ডার। তো এইরকম শব্দ তুলে বিএনপির তারেক রহমান সাহেবের জিয়া পরিবারের প্রসঙ্গ শুরু করেছেন। ঠিক সেই সময়টিতে এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যম সঙ্গত কারণে কেন জানি এরা সবসময় এস্টাবলিশমেন্ট বিরোধী হয়, সরকারের বিরুদ্ধে চলে গেছে, এমনকি তাদের একটা বিরাট অংশ জামাতের বিরুদ্ধে চলে গেছে। এবং এই সামাজিক মাধ্যমে সকাল বিকাল দিনে রাত্রে লক্ষ লক্ষ ফটোকার্ড, কন্টেন্ট, বক্তব্য, বিভিন্ন রকম টিকা, টিপ্পনী, এগুলো দিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরকে ঘায়েল করছে, তাদের কর্মীরা, তাদের সমর্থকরা, সবাই। এবং যেহেতু যারা ক্ষমতায় আছে, তারা এই বিষয়গুলো সহ্য করতে পারছে না। একজন নেতাকে ধরুন কাপড় চোপড় খুলে ফেলবে এআই দিয়ে, তাকে দিয়ে একটা উলঙ্গ ড্যান্স দিয়ে দেওয়া হলো। একজন অপছন্দ, যারা এই মুহূর্তে অপছন্দের মানুষ, তাদের মুখ দিয়ে একটা এরকম ডায়লগ তৈরি করা হলো এআই দিয়ে, মনে হলো যেন একেবারে অ্যাজ ইট ইজ। আমজনতা এগুলো শুনে খুব খুশি। কাউকে দিয়ে মাইকেল জ্যাকসনের ড্যান্স দেওয়াচ্ছে, কাউকে দিয়ে মিয়া খলিফার ভূমিকায় অভিনয় করাচ্ছে, কাউকে দিয়ে সানি লিওনের ভূমিকা অভিনয় করাচ্ছে, কাউকে সেই আরো বাজে বাজে জিনিস করা হচ্ছে। তো এই বিষয়গুলো কি নিয়ন্ত্রণযোগ্য নয়? এটা কি করে নিয়ন্ত্রণ করবে? কোন আইন দিয়ে এটা সম্ভব? কিংবা এর যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ দ্বারা কি এদেরকে দমন করা সম্ভব? একেবারেই না। স্বয়ং আমেরিকা এর দ্বারা, যাকে বলা হয় সন্ত্রস্ত। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তি, সেই প্রযুক্তি যারা আবিষ্কার করেছে, তারাই এখন বলছে এটা একটা ফ্রাঙ্কেনস্টাইনের দানব। এর ফলে
মানব সভ্যতা বিলীন হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। আপনি এআইকে ছোট্ট একটা বিষয় জিজ্ঞাসা করেন, সেটা চ্যাটজিপিটি হোক কিংবা জেমিনি হোক, অদ্ভুত মানে এমন সব বিষয় আপনি জিজ্ঞাসা করেন যেটা আপনি 100 বছর বসেও কল্পনা করতে পারবেন না, ও আপনাকে 1 সেকেন্ডের মধ্যে সেটার উত্তর দিয়ে দিচ্ছে। আপনি চ্যাটজিপিটির কাছে বা যে কোনো এআই নির্ভর প্রযুক্তির কাছে আপনার একটা ঘরের মানে মাপ দিয়ে দেন যে আমি এখানে ফার্নিচারগুলো কিভাবে সাজাবো। আপনি বলে দেন যে আমি একটা ভালো শার্ট কিনতে চাই, কোনটা আমার শরীরে মানাবে। আপনি প্রেম করতে চাই, কি ধরনের মেয়ে আমার জন্য ভালো হবে, ছেলে আমাদের জন্য ভালো হবে। আমি বিয়ে করতে চাই, কেমন হবে। আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে প্রেম করব। মানে যে ধরনের উত্তর আপনি পাবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আপনার পছন্দের একটা রমণী আছে বা পছন্দের একটা পুরুষ আছে, আপনি বলবেন যে আমি এই পুরুষটিকে উলঙ্গ দেখতে চাই, তুমি আমাকে এরকম একটা ছবি তৈরি করে দাও। ঠিক তদ্রুপ সে সেই ছবিটা তৈরি করে দেবে। ফলে এই যে একটা এআই নির্ভর সামাজিক মাধ্যম আমাদের জীবনে চলে এসেছে, এটা দ্বারা প্রেম, ভালোবাসা, যৌনতা, অর্থ, টাকা পয়সা, লেনদেন, ব্যাংকিং, ব্যবসা, বাণিজ্য তছনছ হয়ে যাচ্ছে। এমনকি এই যে রাজনীতি, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এবং বিপজ্জনক অবস্থা অতিক্রম করছে এই প্রযুক্তির কারণে। এই সামাজিক মাধ্যমের যন্ত্রণায় অতিষ্ঠ নয় এমন কোনো মানুষ নেই, এমনকি যারা এর সঙ্গে জড়িত, খুব ইনফ্লুয়েন্সিয়াল, সামাজিকভাবে খুবই ইনফ্লুয়েন্সিয়াল, কোটি কোটি যাদের ভক্ত গ্রাহক আছে, তারাও এর চিন্তায় অস্থির যে কখন প্রতিপক্ষ তাকে আক্রমণ করে বসে। এটার সমাধান কি? এটার সমাধান হলো, একমাত্র সমাধান আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, অনেস্ট থাকা, পরিপূর্ণভাবে অনেস্ট থাকা। 2 নম্বর হলো যে কোনোভাবে যে কোনো মানুষকে হার্ডলি আঘাত না করা। সফটলি আঘাত করতে পারেন, সমালোচনা, রাজনীতি যেহেতু করেন সমালোচনা করতে হবে, কিন্তু ইট শুড বি ইন এ সফটার ওয়ে। কিন্তু কোনো অবস্থাতে যদি আপনি হার্ডলি করেন, আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেবে এই সামাজিক মাধ্যমে। এরপর হলো অন্যায় করা যাবে না, বড় বড় বাগম্বর করা যাবে না, মুনাফিকি করা যাবে না, এবং আপনি যদি একেবারে সত্য যুগে ফিরে যান, সেক্ষেত্রে আপনাকে নিয়ে কোনো কথা হবে না। যেমন ধরুন, উদাহরণ হিসেবে বায়তুল মুকাররমের খতিবের কথা বলি, তার কথা বলি, দেখুন তাকে নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে কোনো নেতিবাচক কথা হচ্ছে না। কিন্তু আপনি যদি আব্বাসের কথা চিন্তা করেন, আপনি যদি সেই আমির হামজার কথা চিন্তা করেন, অন্যান্য যারা আছে তাদেরকে নিয়ে যে সকল সমালোচনা হয়, এর পেছনে আপনি দেখবেন যে তাদের বক্তব্য, তাদের উগ্রতা, তাদের ব্যক্তিগত জীবন সব মিলিয়ে দে হ্যাভ ক্রিয়েটেড হিউজ এনিমিটি, প্রচুর শত্রু তারা তৈরি করে ফেলেছে। ফলে এই মানুষগুলো যারা সমালোচিত হয়েছেন, তারা 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে তাদের যে একটা সামাজিক অবস্থান ছিল, তাদের যে মূল্য ছিল, ভ্যালু ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, এটি এখন এই সামাজিক মাধ্যমের কল্যাণে নেতিবাচক অবস্থায় চলে এসেছে। এমনকি আমরা যারা ইউটিউব কন্টেন্ট করি, আমাদের মধ্যে যারা খুব বেশি বাড়াবাড়ি করেছেন বা এখনো করে চলছেন, দেখেন অনেকে হারিয়ে গেছে। ইল্লু হারিয়েছে, পিঙ্কু হারিয়েছে, টিঙ্কু হারিয়েছে, এদের কোনো নামগন্ধ নেই। এমনকি ধ্রুব রাঠির মতো প্রভাবশালী লোকজন আছেন, তারাও কিন্তু এখানে নেই। আর টিম টিম করে যারা ধীরে ধীরে এগুচ্ছেন, এই সামাজিক মাধ্যমে 3 বছর 2 বছর টিকে থাকাটা খুব কঠিন একটা বিষয়, ভীষণ রকম একটা কঠিন বিষয়। তো সেই দিক থেকে রাজনীতিতে যারা আছেন, তারা সরাসরি এই সামাজিক মাধ্যমের সাথে ফাইট করাটা তাদের জন্য নির্বুদ্ধিতার কাজ। বরং যখন সামাজিক মাধ্যমে কোনো নেতিবাচক বিষয় আসে, কাউকে নিয়ে ট্রল করা হয়, আহত ব্যক্তি বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মুহূর্তের মধ্যে স্থির হন, কারণ খুঁজে বেড়ান এবং আত্মশুদ্ধির দিকে যান,
তাহলে একমাত্র এই মৌচাকে ঢিলে মারলে যাওয়া হয়, এই সামাজিক মাধ্যমের ঠিক একই অবস্থা, এর থেকে রক্ষা করা সম্ভব বা কিছুটা ক্ষয়ক্ষতি করা সম্ভব। একটা জিনিস বুঝতে হবে, এই যুগটা এআই এর যুগ, এই যুগটি সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ। স্বয়ং যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, তিনি এখন এই ফেসবুক বন্ধ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন, আত্মগ্লানিতে ভুগছেন। যেভাবে ডিনামাইটের আবিষ্কর্তা স্যার আলফ্রেড নোবেল, তিনি এই ডিনামাইট আবিষ্কার করে ভীষণ রকম মনোকষ্টের মধ্যে পড়ে গেলেন। যে শান্তির উদ্দেশ্যে তিনি এটি করেছিলেন, সেটি যখন অশান্তিতে পরিণত হলো, তখন তিনি তার সারা জীবনের উপার্জন এই পুরস্কারে দিয়ে দিলেন। এবং এটা এত একটা অভিশাপ, দেখেন সেই শান্তি পুরস্কার আমাদের দেশে কি অশান্তি তৈরি করে ফেলেছে। তো এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যিনি বা যারা তৈরি করেছিলেন, তাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল, যেটি এই পৃথিবীর আলো বাতাসের মধ্যে পড়ে মানুষের নফসের কবলে পড়ে আজকের এই অবস্থায় চলে এসেছে। মহান আল্লাহর কাছে পানাহা চাই, সাহায্য চাই, আশ্রয় চাই, সামাজিক মাধ্যমের ফেতনা এবং ফ্যাসাদ থেকে রক্ষা চাই, এবং যারা ভালো মানুষ এই সমাজে, তাদের সকলের জন্য নিরন্তর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।